আসসালামু আলাইকুম। ইফাতারা সুরভি স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। প্রতীক বরাদ্দ পেলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা। আজ থেকেই প্রচারে নামছেন তারা। ভোটের পরিবেশ নিয়ে অভিযোগ থাকলেও নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত তৎপরতায় সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা জানিয়েছেন তারা। বিস্তারিত শিউলি রায়ের রিপোর্টে। প্রতীক বরাদ্দের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত ঢামাডোল বাজল। বুধবার ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে সকাল থেকে শুরু হয় ঢাকা মহানগরে ১৩টি আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ কার্যক্রম। প্রতীক বরাদ্দ নিতে এসে প্রার্থীরা নির্বাচনী পরিবেশ ও কমিশনের ব্যবস্থা নিয়েছিল পাল্টাপাল্টি অভিযোগ। সকলকে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং নির্বাচনী আচরণবিধি মেনে সকলের জন্য নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে এই বিষয়টি উনি বলেছেন। নির্বাচনের একটা লেভেল প্লেইং ফিল্ডটা বাংলাদেশে নাই, আমরা এই জন্য খুবই শঙ্কিত। প্রশাসন, সিটি কর্পোরেশন এবং বিএনপি মিলেমিশে একাকার, মনে হচ্ছে আমরা আওয়ামী দুঃশাসনের দিকে যাচ্ছি। নির্বাচনের প্রতীক বরাদ্দ নিতে আসা মহিলা প্রার্থীরা তাদের নিরাপত্তা নিয়ে সংশয় রয়েছে। আগামীকাল থেকে নির্বাচনী প্রচারণার ক্যাম্পেইন আমরা শুরু করব। আমরা যেই রাজনীতিটা সামনে দেখতে চাই, স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি, তার ভিত্তিতেই আমাদের ক্যাম্পেইন চলবে। প্রার্থীদের তোলা বিভিন্ন অভিযোগে রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমেদ জানান, বেশিরভাগ অভিযোগই রাজনৈতিক, যা নির্বাচন কমিশন খতিয়ে দেখবে। এখন পর্যন্ত আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছ থেকে অত্যন্ত সহযোগিতামূলক আচরণ আমরা পেয়েছি। তারা আমাদের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং আচরণবিধিটা যাতে তারা মেনে চলেন সেই বিষয়ে আমরা তাদের প্রতি আহ্বান রাখছি। নির্বাচনে যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে বলেও নিশ্চিত করেছেন তিনি। নির্বাচন কমিশন এবং সরকার আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে যেসব পদক্ষেপ গ্রহণ করেছেন সেই বিষয়ে তাদেরকে অবহিত করেছি। তারাও আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা আশা করি যে আইনশৃঙ্খলার বিষয়ে বড় ধরনের কোনো আশঙ্কা নেই। বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকার বিভাগীয় পোস্টাল বুথ স্থাপন হবে বলেও জানান এই রিটার্নিং কর্মকর্তা। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে সারা দেশে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। স্ব স্ব দলের প্রতীক পেয়ে উচ্ছ্বসিত বিভিন্ন দলের প্রার্থীরা। স্বতন্ত্র প্রার্থীরাও পেলেন পছন্দের প্রতীক। আজ থেকে শুরু আনুষ্ঠানিক প্রচারণা। বিস্তারিত ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্টে। ঢাকার বাইরে উৎসব মুখর পরিবেশে প্রতীক নিয়েছেন প্রার্থীরা। বগুড়া ৬ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ধানের শেষ প্রতীক দেয়া হয়েছে। তারেক রহমানের পক্ষে জেলা বিএনপির সভাপতি রিজাউল করিম বাদশাহ প্রতীক গ্রহণ করেছেন। ৭টি সংসদীয় আসনে ৩৪ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা। কুমিল্লা ১ আসনে বিএনপির ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, ৪ আসনে এনসিপির হাসনাত আবদুল্লার কর্মী সমর্থকরা প্রতীক গ্রহণ করেন। ব্রাহ্মণবাড়িয়ার ২ আসনে হাঁস প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। জেলার ৬টি আসনে ৪৮ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এই নির্বাচনটা যাতে কেউ কোনোভাবে কালিমালিপ্ত করতে না পারে, প্রশাসনকেও সজাগ থাকতে হবে। রাজশাহীর ৬টি আসনে ২৯ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। রাজশাহী ২ থেকে মিজানুর রহমান মিনু আর ১ আসনে জামায়াতের প্রার্থী মুজিবুর রহমানকে প্রতীক দেওয়া হয়েছে। রাজশাহী নির্বাচনের পরিবেশ খুবই ভালো, খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং একে অপরকে স্বতঃস্ফূর্ত। লেভেল প্লেইং ফিল্ডটা আমরা দেখতে পাচ্ছি না, ক্রমশ এটা ক্ষতিকর। রংপুর ৪ আসনে এনসিপির প্রার্থী আক্তার হোসেন সহ ৬টি আসনের মোট ৪৪ জন প্রার্থীকে প্রতীক দেওয়া হয়েছে। চট্টগ্রামের ১৬টি আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। চাঁদপুরের ৫টি আসনে ৩৫ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। চাঁদপুর ২ আসনে বিএনপির প্রার্থী ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন সহ বিএনপি, জামায়াত সহ অন্যান্য দলের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। ফেনীর ৩টি আসনে ২৬ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। কুষ্টিয়ার ৪টি আসনে বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র সহ মোট ২৫ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। নাটোরের ৪টি আসনে ২৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক দেওয়া হয়েছে নারায়ণগঞ্জের ৫টি আসনে ৪৭ জন প্রার্থীকে। নওগাঁয় ৬টি আসনে ৩২ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের সভাকক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়া কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, পিরোজপুর, নরসিংদী, ঝিনাইদহ, কুড়িগ্রাম, লালমনিরহাট, মেহেরপুর সহ সারা দেশে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। সিলেটে হযরত শাহ পরান রহমতুল্লাহির মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাত 11:30টার দিকে তিনি মাজার জিয়ারত ও মোনাজাত করেন। জিয়ারতের পর স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি বিরাইপুর গ্রামে যান। এর আগে রাত 9:30টার দিকে তারেক রহমান হযরত শাহজালাল রহমতুল্লাহির মাজার জিয়ারত করেন। লাল সবুজের বাসে করে এয়ারপোর্ট থেকে মাজারে যান বিএনপি চেয়ারম্যান, সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান সহ সফরসঙ্গীরা। হযরত শাহজালাল রহমতুল্লাহির দরগায় পৌঁছে নামাজ আদায় করেন তিনি। পরে খাদেম সহ অন্যান্যদের নিয়ে মাজার জিয়ারত করেন তারেক রহমান। এ সময় সূরা ফাতিহা পাঠ করে মোনাজাতে অংশ নেন তিনি। এরপর তিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি ওসমানী গনির কবর জিয়ারত করেন। আজ সকাল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার মধ্য দিয়ে তারেক রহমান শুরু করবেন তার নির্বাচনী প্রচারণা। আজ থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নামছেন রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা। সিলেট থেকে প্রচারণা শুরু করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আর প্রথম দিন ঢাকায় আলাদাভাবে প্রচারণা চালাবেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে দলের আমিরের নিরাপত্তা নিশ্চিতে নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়েছে জামায়াতে ইসলামী। আরও জানাচ্ছেন ইমরুল আহসান। প্রথমবারের মতো নির্বাচনে বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। প্রার্থী হয়েছেন ঢাকা 17 ও বগুড়া 6 আসনে। তবে প্রচারণা শুরু করছেন সিলেট থেকে। প্রতি নির্বাচনে সিলেটে মাজার জিয়ারত করে প্রচারণায় নেমেছেন বেগম খালেদা জিয়া। মায়ের পথ অনুসরণ করে পূর্ণভূমি থেকে শুরু তারেক রহমানেরও। বৃহস্পতিবার সকালে সিলেটের আলিয়া মাদ্রাসায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। একই দিন 6 জেলায় আরও 6টি জনসভা করবেন। সফরগুলোতেও হয়তো সাধারণ মানুষের দলের নেতাকর্মী অনেক আবেগ, আশা, আকাঙ্ক্ষা থাকবে, সেটিকে ঘিরে হয়তো ব্যাপক পরিমাণ জনসমাগম হবে। ফ্যাসিবাদ বিরোধী 16 বছরের দীর্ঘ আন্দোলনে এবং গণ অভ্যুত্থানে বিএনপি এবং প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছিল অনবদ্য, অভূতপূর্ব ভূমিকা। তাদের প্রতি ভালোবাসা থেকে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতিটি সফরে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্যাগী শীর্ষ নেতৃবৃন্দকে পর্যায়ক্রমে সফর সঙ্গী হিসেবে নিয়ে যাবেন। তাদেরকে দেশের জন্য, গণতন্ত্রের জন্য যে সংগ্রাম, তার জন্য মূল্যায়িত করবেন। নিজ নির্বাচনী আসন ঢাকা 15 থেকে প্রচারণা শুরু করবেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার ঢাকায় আরও কয়েকটি আসনে দলের প্রার্থীদের জন্য ভোট চাইবেন তিনি। ঢাকার বাইরে প্রচারণায় বের হবেন শুক্রবার। প্রথম সফর উত্তরাঞ্চলে। পঞ্চগড় থেকে তার কর্মসূচি আরম্ভ হবে। পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর, এই 4টি জেলা আগামী 23 তারিখ তিনি সফর করবেন। 24 তারিখ সকালে রংপুর থেকে তিনি শহীদ আবু সাঈদের বাড়িতে যাবেন, মত বিনিময় করবেন এবং তার কবর জিয়ারত করে রংপুর থেকে গাইবান্ধা, বগুড়া হয়, সিরাজগঞ্জ, উল্লাপাড়া এবং পরবর্তীতে পাবনা তিনি পৌঁছবেন। পরের দিনও আরও 4টি জেলার বিভিন্ন স্থানে তিনি জনসভা, মত বিনিময় সভা করবেন এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। আমরা আশা করছি যে প্রশাসন, যেহেতু শীর্ষ নেতা তিনি আমাদের, তার সাথে আরও অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকবেন, অনেকগুলো গুরুত্বপূর্ণ জনসভা অনুষ্ঠিত হবে, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা এনশিওর করবেন। জামায়াতের জোট সঙ্গী জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচনী প্রচারণা শুরু করবে ঢাকায় 3 নেতার মাজার ও শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে। তাদের প্রথম গণসংযোগ ঢাকা 8 আসনে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা 15 আসনে জামাতে কর্মীদের ওপর হামলার ঘটনায় বিএনপিকে দায়ী করে এর তীব্র নিন্দা জানিয়ে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নির্বাচনী বিধি লঙ্ঘন হচ্ছে কিনা তা দেখার দায়িত্ব ব্যক্তি বিশেষের নয়, কর্তৃপক্ষের। বুধবার রাজধানী কল্যাণপুরে ইবনে সিনা হাসপাতালে আহত কর্মীদের দেখতে গিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। জামাত আমির বলেন, নির্বাচনের আগে এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত। তিনি আরও বলেন, যারা মাথা গরম করে এমন ঘটনা ঘটিয়েছে তারা মূলত সামনে অন্ধকার দেখে এমনটি করেছেন। বলেন, পুরনো ফ্যাসিবাদ আর ফিরে আসবে না। জনগণ অতীত বর্তমান দেখে সামনে নেতা নির্বাচন করবে। একটি সুষ্ঠু ও ভয়ভীতিহীন নির্বাচনের জন্য সরকার ও নির্বাচন কমিশনকে যাবতীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান জামাত আমির। যারা কালকে আমাদের ভাই বোনদেরকে, শুধু ভাইদের গায়ে না,
আমাদের মায়েদের গায়েও তারা হাত তুলেছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। ওরা কি মায়ের পেট থেকে জন্ম নেয় নাই? ওদের ঘরে কি মা বোন নাই? মা বোনদের প্রতি সামান্য সম্মান দেখানো, নিশ্চয়ই তারা পরিবার থেকে সেই শিক্ষা পেয়েছে। যদি না পেয়ে থাকে, এটা দুর্ভাগ্য। নির্বাচনের দিন যেন কোনো কিছুর অভাব বোধ না হয়, কোথাও যেন কোনো গলদ না থাকে, সে বিষয়ে সর্বোচ্চ মনোযোগী হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর আয়োজিত গণভোটকে সামনে রেখে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের সভায় তিনি এই নির্দেশ দেন। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশনের নির্দেশই এখন সবচেয়ে বড় নির্দেশ। ইসির নির্দেশনা মেনে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কমান্ডের মূল ভূমিকায় থাকবে। নানা চ্যালেঞ্জ থাকবে, তবে দায়িত্ব পালনের ক্ষেত্রে বাহিনীগুলোর মধ্যে সমন্বয়ে যেন কোনো ঘাটতি না থাকে সেদিকে খেয়াল রাখার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। ভবিষ্যতে জনগণ 2026 সালের নির্বাচনকে আদর্শ নির্বাচন হিসেবে যাতে বলতে পারে, সেই দৃষ্টান্ত রাখতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। একই দিনে 2 ভোট এবং পোস্টাল ব্যালট থাকায় জাতীয় নির্বাচনে ভোট গণনায় দেরি হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। জানান, আজ মধ্যরাত থেকে পোস্টাল ব্যালট ছাপা শুরু হবে। বলেন, সারা দেশে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। সরকার বিশেষ ব্যবস্থা নেয় ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা ক্রমেই কমে আসবে বলেও জানান তিনি। আরও জানান, 51টি রাজনৈতিক দলের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য আগামী নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা বাহিনীর সব বিভাগ তৎপর রয়েছে। এই বছর আপনি জানেন তো ভোট গণনা একটু দেরি হতে পারে। এটা ভোট গণনার জন্য এটা অনেক সময় হয় যে ভোট গণনা দেরি হলে অনেক ধরনের রিউমার তৈরি হয়। হ্যাঁ, কিন্তু আজকে জানানো হয়েছে যে ভোট গণনা, এটার কারণ হচ্ছে আপনারা জানেন যে শুধুমাত্র তো ইলেকশনই হচ্ছে না, সাথে একটা রেফারেন্ডামও হচ্ছে। তো ফলে এইটা 2টা ভোট কাউন্টই একসাথে চলবে। হ্যাঁ, তারপরে সাথে আছে পোস্টাল ব্যালট। নতুন দিনের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনী থিম সংয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। রাজধানী হোটেল লেকশরে এই থিম সং উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, গানটির মাধ্যমে ফ্যাসিবাদী আমলে হারিয়ে যাওয়া নির্বাচনী উৎসব ফিরে আসবে। বলেন, ধানের শীষ শুধু প্রতীক নয়, এর সাথে মিশে আছে হাজারো মানুষের ভাবনা। রিজভী আরও বলেন, এই প্রতীক শেখ হাসিনা মুছে ফেলার চেষ্টা করেও পারেনি। থিম সংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ধানের শীষ প্রতীককে চাইলেও কেউ মুছে ফেলতে পারবে না। বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে সবুজবাগ থানার স্থানীয়রা। এই অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্রের জন্য সংগ্রাম এবং দেশবাসীর জন্য তার ত্যাগের কথা স্মরণ করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিচ্ছেদ্য অংশ ছিলেন। তার আদর্শ ও সংগ্রাম নতুন প্রজন্মের রাজনীতিবিদদের অনুপ্রেরণা যোগাবে বলে মন্তব্য করেন তারা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষ মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করেই বিএনপি গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাবে। আমদানিতে ঘাটতি হওয়ায় বাজারে চাহিদার তুলনায় এলপিজি গ্যাসের সরবরাহ কম জানিয়ে জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন, কৃত্রিম সংকট তৈরি করে গ্যাসের দাম বাড়ানো হয়েছে এমন অভিযোগের সত্যতা নেই। রাজধানী সচিবালয়ে ক্রয় কমিটির সভা শেষে তিনি জানান, ইরান থেকে এলপিজি গ্যাস আমদানি করা হতো, কিন্তু সাম্প্রতিক সময়ে দেশটির গ্যাস সরবরাহকারী জাহাজগুলোর উপর নতুন করে নিষেধাজ্ঞা দেয়ায় গ্যাস আমদানি সম্ভব হচ্ছে না। ফলে দেশের বাজারে বেড়েছে এলপিজি গ্যাসের দাম।
প্রায় 98% গ্যাসের আমদানি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে হয়ে থাকে জানিয়ে উপদেষ্টা বলেন, ভবিষ্যতে সংকট তৈরি হওয়ার আগেই যাতে ব্যবস্থা নেওয়া যায় সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে। রমজানের আগেই গ্যাস সংকট স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। এখন থেকে প্রবাসীদের মরদেহ দেশে পাঠানোর যাবতীয় খরচ দূতাবাস বহন করবে বলে জানান বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমদ। আমিরাত থেকে মামুনুর রশিদ জানান, আমিরাত প্রবাসী 41 NRB CIP-কে দেয়া সংবর্ধনায় একথা জানান রাষ্ট্রদূত। দুবাইয়ের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান CIP-দের ধন্যবাদ জানিয়ে বলেন, তারা কেবল অর্থনীতিকে স্থিতিশীল করেননি, বরং দেশকে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখছেন। অনুষ্ঠানে উপস্থিত CIP-রা তাদের ব্যক্তিগত পরিচিতি তুলে ধরার পাশাপাশি শ্রমিক ভিসা বন্ধ থাকা, বিমানবন্দরে সেবার মান বৃদ্ধি এবং দূতাবাস ও কনসুলেটের সেবা আরও সহজ করার দাবি জানান। আমরা আবুধাবিতে এখন যদি কেউ কোন লাশ পরিবহনের ব্যাপারে আবেদন করে বা আমরা যদি জানতে পারি যে একজন কবি মারা গিয়েছে, এখন পর্যন্ত আমরা যতগুলো সংবাদ পেয়েছি আমরা পুরো খরচটাই বহন করেছি। দেশের যখন অর্থনৈতিক পরিস্থিতি যখনই একটু খারাপ হয়েছে, প্রবাসীরা কিন্তু এগিয়ে এসেছেন এবং আমাদের সেই অর্থনীতিকে যেটাকে ধরে রাখা, সেই অর্থনীতিকে শুধু ধরে রেখেছেন তা না, সেই অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিতে তারা সচেষ্ট হয়েছেন। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।